প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে জয়কলি একাডেমি কর্তৃক আয়োজিত বাংলা এইচএসসি 2025 ব্যাচের বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন ক্লাসে সবাইকে স্বাগত এবং শুভ সন্ধ্যা। আজকে আমি ক্লাস নিচ্ছি বিপুল হোসেন, পড়াশোনা করেছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তো আজকে যারা 2025 ব্যাচের শিক্ষার্থীরা আছো তাদের জন্য এই যে চূড়ান্ত সাজেশনমূলক যে ক্লাসটি, এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তোমাদের বাংলায় হচ্ছে প্রথম পরীক্ষা, এবং এই যে বাংলাতে যদি তুমি ভালো একটা কনফিডেন্স নিয়ে ক্লাসে ঢুকতে চাও, তবে তোমার যেই বিষয়গুলো না পড়লেই নয়, এবং যাদের খুব ভালো প্রিপারেশন নাই তারাও যদি এই সাজেশনটা কমপ্লিট করে যাও, তবে এখান থেকে কমপক্ষে 80 থেকে 90% প্রশ্ন তো কমন পাবাই, কিছু কিছু বোর্ডে শতভাগ প্রশ্নও কমন পড়বে। তো আমরা যেই সাজেশনটা দিব, এই সাজেশনটা সবাই খুব সুন্দর মতো কমপ্লিট করে যাওয়া, এটুকু বলতে পারি, খুব ভালো পরীক্ষা দিবা। তো এই যে বিষয়টা, আমরা একটু সাজেশনে যাওয়ার আগেই আমি একটু জেনে নিতে চাই যে তোমরা কে কে যুক্ত আছো, আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। তারপরে হচ্ছে সবাই একটু জানাও কোথায় কোথায় থেকে তোমরা আছো, এবং এই লাইভটি সবাই শেয়ার দিয়ে দাও। তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের মেনশন করে দাও লাইভটিতে এবং শেয়ার দিয়ে দাও। কে কে কোথায় থেকে আসো আমাকে একটু জানাবে, কে কোন জায়গা থেকে, কে কোন জেলা থেকে আসো আমাকে একটু জানাবে এবং শেয়ার করে দাও। আমিও লাইভটি শেয়ার করে দিই আমার পেজ, আমার গ্রুপগুলোতে। কেমন আছো তোমরা সবাই? বলো, এইচএসসি 25 কেমন আছো সবাই? এইচএসসি 25 কেমন আছো সবাই? প্রিপারেশন কেমন একটু জানাও। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের যে ফাইনাল সাজেশন, সেই সাজেশন ক্লাসটি হচ্ছে। তোমরা যারা এখনও যুক্ত হওনি, খুব দ্রুত যুক্ত হয়ে নাও, লাইভটি শেয়ার করে দাও। কে কোথায় থেকে আছো আমাকে একটু দ্রুত জানাও, এবং আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটাই জানাও। আমি দেখি কে কে কমেন্ট করছো। তোমরা অনেকেই জয়েন করছো, তো আমি ক্লাসটি খুব দ্রুতই শুরু করে দেব। এখনই ক্লাসটি শুরু হয়ে যাবে তোমাদের। আমরা যে 2025 ব্যাচের ফাইনাল সাজেশন, সেই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন, কতে কি আসবে, খতে কি আসবে, কেমনভাবে প্রশ্ন প্যাটার্নগুলো হবে, সব কিছু কিন্তু আমরা সুন্দরভাবে গুছাই সাজিয়ে করেছি আর কি। তো সেহেতু তোমরা সুন্দর মতো মানে দেখবা এবং লাইভটি শেয়ার দিবে, এবং যখন যখন স্ক্রিনশট দিতে বলবো তখন তখন স্ক্রিনশট দিয়ে রাখবা। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে হলো ফাহমিদা তামরিন অর্পি আসো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যরঞ্জন দাস চট্টগ্রাম থেকে, জেরিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পান্না হাসান ঠাকুরগাঁও থেকে, জেরিন খান ঢাকা থেকে, পান্না হাসান বালিয়াডাঙ্গি উপজেলা থেকে, রিয়ামণি টাঙ্গাইল থেকে, কুলসুন হাসান অপর্ণা চিটাগাং থেকে,
রিয়েলমি ইউআই স্যার অল ক্লিয়ার। আচ্ছা যাই হোক, যেহেতু তোমরা বলছো অল ক্লিয়ার, সুতরাং আমরা ক্লাসটি শুরু করে দিই। তো এখানে আমরা দেখতে পাবো যে হলো প্রথমেই তোমাদের যেই প্রশ্নটা থাকবে সেটা হলো উচ্চারণের নিয়ম। উচ্চারণের নিয়ম বিষয়গুলো কেমন দেখো, যে আমরা অনেক সময় বলি একরকম, আবার দেখা যাচ্ছে লেখার সময় কি আরেক রকম লিখি। এই যে আমাদের লেখা আর বলার মধ্যে যে পার্থক্যটা, আমরা যেভাবে বলবো ঠিক সেভাবে লেখাটাই হচ্ছে উচ্চারণ। দেখো প্রথমেই একটা প্রশ্ন বলছে যে উচ্চারণ রীতি কাকে বলে। উচ্চারণ রীতি কাকে বলে, দেখো শব্দের যথাযথ উচ্চারণের নিয়ম বা সূত্রের সমষ্টিকেই বলা হয় কি উচ্চারণ রীতি। এবার বলছে উদাহরণসহ বাংলা উচ্চারণের যে কোনো 4টি নিয়ম লেখো। তো এখানে তুমি যে কোনো 4টি নিয়ম লিখলেই হবে আর কি, ঠিক আছে। এখানে তুমি অধ্বনি উচ্চারণের নিয়ম লিখতে পারো, এই ধ্বনি উচ্চারণের নিয়ম লিখতে পারো, তুমি তৎসম লিখতে পারো, তদ্ভব লিখতে পারো, যে কোনো 4টা নিয়মই যদি তুমি এখানে লেখো তবেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের এইবার এইচএসসি 25-এর জন্য আর কি। এটা আমরা বলে নিই যে আমরা কিন্তু শুধু কোনো বোর্ডকে কেন্দ্র করে সাজেশনটা তৈরি করিনি, আমরা সকল বোর্ডকেই কেন্দ্র করে সাজেশনটা তৈরি করছি আর কি, ঠিক আছে। তো সুতরাং যারা বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরাই যারা যারা আছো, সুন্দর করে শেয়ার দিয়ে দাও লাইভটি, এবং এখানে যেই কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শুনবে। তোমাদের জন্য দিক নির্দেশনামূলক কিছু কথা থাকবে, যে কোনটা লিখলে তুমি ভালো মার্কস পাবা, সেই বিষয়গুলোও আমি কিন্তু তোমাদের বলে দিব। কারণ অনেক সময় অনেক প্রশ্ন আছে যেই প্রশ্নগুলোর উত্তর দিলেও ভালো মতো দিলেও অনেক সময় ভালো মার্কস পাওয়া যায় না। আবার কিছু কিছু প্রশ্ন আছে যেখান থেকে স্যার কোনোভাবে মার্ক কাটার জায়গা রাখে না। তো এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে আর কি। তো সবাই একটু খেয়াল করো, দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে হলো উচ্চারণ রীতি কাকে বলে, উদাহরণসহ বাংলা উচ্চারণে যে কোনো 4টি নিয়ম, এটা একটা প্রশ্ন। এবার 2 নম্বরে বলছে বাংলা উচ্চারণে অ এর বিবৃত। দেখো এখানে তোমাদের মাথায় রাখতে হবে বিবৃত বা সংবৃত, এই যে বিষয়গুলা, বিবৃত উচ্চারণ কি, সংবৃত উচ্চারণ কি, আশা করি তোমরা সবাই শিখছো। তারপরে আমি বলে দিই, বিবৃত উচ্চারণ মানে হচ্ছে বড় উচ্চারণ, আর সংবৃত উচ্চারণ মানে কি ছোট উচ্চারণ। এখন দেখো যে বড় উচ্চারণ বিষয়টা কেমন, যে অনেক সময় কিছু কিছু বর্ণের বড় উচ্চারণ করা হয়, আবার অনেক সময় ছোট। এখানে অ এর উচ্চারণটা বলছে, আমি ছোট্ট করে তোমাদের একটু দেখাই দিই। তো এখানে দেখো যে অ এর বিবৃত উচ্চারণ বলতে আমরা বুঝবো কি, যে অ অনেক সময় দেখবা এই বাক্যে অনেক, এই শব্দে অনেক শব্দে দেখো অটা কেমন উচ্চারণ হলো, অটা অ এর মতোই উচ্চারণ হলো। এখন বললাম আরেকটা, এটা ওভি, দেখো অ এর উচ্চারণটা কেমন হয়ে গেল, ও এর মতো হয়ে গেল না। যখন অটা অ এর মতো উচ্চারিত হয়, মানে বিবৃততে কি অটা কেমন উচ্চারণ হবে, অ এর মতো। আর সংবৃততে কি বলতো, অটা ও এর মতো উচ্চারিত হয় আর কি, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা। এবার দেখো বলছে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এই প্রশ্নটার উত্তরও যা হবে, আবার এখানে কি বিবৃত উচ্চারণের নিয়ম 5টা লিখলে তুমি কি আবার এই প্রশ্নের উত্তরেও যদি ওই উত্তরটাই দাও তাও কারেক্ট, ঠিক আছে। এবার দেখো বলছে যে হলো মফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। দেখবা যে মফলা শুরুতে বসে, মাঝে বসে, শেষে বসে। এই যে উচ্চারণগুলা, এই উচ্চারণগুলোরও বিভিন্ন রকমের নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাদের লিখতে হবে আর কি, ঠিক আছে। দেখবা ম শুরুতে বসলে সাধারণত তার উচ্চারণ কি হয় না। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, এখানে দেখো স্মরণ, এই যে শব্দটা ময়ের উচ্চারণটা কি বলতো হয়নি আর কি। তারপরে দেখো বলছে যে হলো মাঝে বসলে কেমন হয়, শেষে বসলে কেমন হয়, নিয়মগুলো তোমরা লিখবা। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর কি, ঠিক আছে। এইবার দেখো যে এ ধ্বনি বিবৃত উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, বা এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এই দুইটা প্রশ্নর যেভাবেই আসুক তোমার উত্তরটা কি একই রকম করা যায়। তো এখানে দেখো বিবৃত বলতে গেলে আমি শুরুতেই বলেছিলাম বড় উচ্চারণ, আর সংবৃত মানে কি ছোট উচ্চারণ। এবার এই এ ধ্বনি উচ্চারণ হচ্ছে 2 রকম, একবার এ ইজ ইকুয়াল টু এ, মানে এ এর মতোই উচ্চারণ হয়, আবার অনেক সময় এটা হয় এর মতো উচ্চারণ। দেখো বললাম যে হলো এবং এখানে দেখো এটা কেমন উচ্চারণ হচ্ছে, এর মতোই উচ্চারণ হচ্ছে। বললাম যে হলো এক। এবার দেখো এই এবংটা কেমন উচ্চারণ হলো,
এবং এরকম উচ্চারণ হলো, কিন্তু একটা কেমন উচ্চারণ হলো, এক। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা এর মতো উচ্চারিত হলেও পরেরটাতে কি এটা এর মতো উচ্চারিত হয়েছে। তো আমার যখন বিবৃত উচ্চারণ বলবে তখন বলেছিলাম কি বিবৃত মানে বড় উচ্চারণ। দেখো এখানে এটা বড় উচ্চারণ নাকি এটা বড় উচ্চারণ, অবশ্যই এটা বড় উচ্চারণ, সুতরাং ওইভাবে ওই প্রশ্নগুলোর উত্তর আমাদের করতে হবে আর কি, ঠিক আছে, মানে এর নিয়মগুলা। এরপর দেখো বফলা, এইবারের জন্য বফলাটা অনেক গুরুত্বপূর্ণ। বফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। আমি বলতে পারি এই 5টা যদি খুব ভালো করে তোমরা পড়তে পারো তাহলে সুন্দর মতো এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা। তো এই যে প্রশ্ন 5টা তোমরা খুব দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে রাখো আর কি, ঠিক আছে, খুব দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে নাও। তো আমরা দেখতে পাচ্ছি পাবনা থেকে হাবিবুর রহমান যুক্ত হয়েছে, তারপরে হচ্ছে শামিনা আক্তার যুক্ত হয়েছে, আমাদের সাথে যুক্ত হয়েছে আদনান সামি, আজমল যুক্ত হয়েছে আমাদের সাথে। সবাই লাইভটি সুন্দর মতো শেয়ার করো, সব প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। আচ্ছা এখানে বলে নিই, দেখো তোমাদের অনেকেই খুব কনফিউজড আছো যে পরীক্ষা হবে কি হবে না, পরীক্ষা দিব কি দিব না, এই যে বিষয়গুলো এগুলা কেন হবে তোমাদের ভিতরে। তোমরা পরীক্ষার্থী, তোমাদের উচিত কি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় যাওয়া। এইটা বাদ দিয়ে তোমরা কি করতেছো, অনেকেই মানে সবাই না, কেউ কেউ, অনেকে বলা ভুল হবে, কেউ কেউ কি আন্দোলন শুরু করছে, এই 3 ফুট দূরত্ব না 6 ফুট দূরত্ব, এই যে এই সকল বিষয়গুলো নিয়ে তোমাদের বেশি হেডাক বা প্যানিক বেশি হচ্ছে আর কি, ঠিক আছে। তো এই যে এই সকল বিষয়গুলো প্যানিক না হয়ে তোমার হওয়া উচিত কি বলো তো, মনোযোগী এবং খুব সুন্দর মতো পড়াশোনা করা উচিত। তো এই যে আমি যে সাজেশনটা তোমাদের দিচ্ছি, এই সাজেশন থেকে সব প্রশ্নই কমন পাবা। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা প্রত্যেকটা প্রশ্নই কমন পাবা। সুতরাং এই যে দেখো আমার 2024 ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান কমেন্ট করছে যে আপনার সাজেশন থেকে 24 সালে সব প্রশ্নই কমন ছিল। দেখো আমি এটুকু বলতে পারি তোমাদের, এবং বাংলাদেশের অনেকেই বলছিল যে গত বছরেও আমাদের এই সাজেশনটি সবার জন্য অনেক উপকৃত হয়েছিল। সুতরাং তোমাদের এই বছরেও অনেক বেশি উপকৃত হবা তোমরা। এই সাজেশনের খুব অল্প অল্প করে প্রশ্ন দেওয়া হয়েছে, খুবই শর্ট একটা সাজেশন। এই শর্ট সাজেশনের সব কিছু কমপ্লিট করে যাও, খুব ভালো এক্সাম দিবা ইনশাল্লাহ। এবার এই 1 নাম্বার প্রশ্নেরই অথবাই থাকে, দেখো এইরকম শব্দগুলো দেওয়া থাকে, ঠিক আছে। এই যে শব্দগুলো দেওয়া থাকবে এর উচ্চারণগুলো তোমাকে কি করতে হবে বলো তো, লিখতে হবে আর কি, ঠিক আছে। যেমন এই যে এখানে দেখো এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক শব্দ, মানে এই যে একটা স্লাইড, মানে এইটুকু ভালো করে পড়লে আমার বিশ্বাস যে এখান থেকে তুমি কমন পাবা। আর আমার সাজেশন থাকবে তোমরা এখানে অথবাটাই লিখবা, মানে 1 নম্বর প্রশ্নের অথবাটা লিখলে খুব সুন্দর মতো এখান থেকে স্যারেরা মার্ক কাটতে পারে না, তুমি যদি ঠিক মতো লিখতে পারো আর কি, ঠিক আছে। প্রশ্ন লিখলে অনেক জায়গায় বানান ভুল করে ফেলবা, আবার অনেক সময় স্যারের মন মতো নাও হতে পারে, কিন্তু এখানে মন মতো না হওয়ার কিছু নাই। তুমি সুন্দর করে যদি শব্দের উচ্চারণগুলো লিখতে পারো তাহলে ভালো মার্কস পাবা। যেমন 2-1টা যদি বলে দিই আর কি, ঠিক আছে, যে এই যে এখানে দেখো বিজ্ঞান, বিজ্ঞানের উচ্চারণ কেমন বলো তো, বিজ্ঞান। তো এই যে তারপরে দেখো বলছে যে ভৌগোলিক, মানে যেমন উচ্চারণ করবা ঠিক তেমন ভাবেই লিখবা, ঠিক আছে। এইগুলা ভালো করে লিখতে পারলেই হবে আর কি। এর পরবর্তী আমরা যাব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো বাংলা বানানের নিয়ম আর কি, ঠিক আছে। দেখবা যে অনেক সময় অনেক জায়গায় আমরা এটা দেখতে পারি যে বাংলা, আমরা বাঙালি, বাংলা বানানটা ঠিক মতো লিখতে পারি না, এটা আমাদের অনেক বড় একটা ব্যর্থতার মতো লাগে আর কি, ঠিক আছে। যে বানান ভুলটা আমার কাছে মনে হয় সংবিধানে ভুল হয়েছে এইরকম ভুলের মতো আর কি। কেন দেখবা যে অনেক শিক্ষক আছে বলে যে ফ্রি ক্লাস ফ্রি ক্লাস ফ্রি ক্লাস, ঠিক আছে। এই যে দেখো ফ্রি ক্লাস বলে আসলে সে জানেই না যে ফ্রি ক্লাসের ফ্রি বানানটাই ভুল। এবার দেখো কেন ভুল, কারণ এইটা তো একটা বিদেশি শব্দ, ফ্রি একটা ইংরেজি শব্দ। তাহলে এই যে আমাদের জানতে হবে তো যে বানানের নিয়মগুলো কি। দেখো ইংরেজি শব্দের বানান, মানে সহজ কথায় যদি বলি, বিদেশি শব্দের বানানে দীর্ঘইকার বা দীর্ঘকারের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে কি বলতো, হ্রস্বইকার বা
রস্যুকার আর কি, ঠিক আছে। সুতরাং দেখো ফ্রি বানানটাতে দীর্ঘিকার দিলে কি ভুল হয়ে গেল না? এছাড়াও দেখবা যে আমরা ইংরেজি, আরবি, ফার্সি, হিন্দি, উর্দু এই যে শব্দগুলো বলি এগুলাও তো বিদেশি শব্দ আর কি, ঠিক আছে। এই সকল জায়গায়ও কি ব্যবহার করতে হবে? হ্রস্বইকার বা রস্যুকার। যেমন কিছুদিন আগে চলে গেল আমাদের পবিত্র ঈদ। দেখো ঈদ বানান নিয়েও কতজনের কত কনফিউশন আর কি, ঠিক আছে। যে কেউ বলে না ঈদ এটা, কেউ বলে কি ঈদ এটা। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা বানানের কথা যাই, যদিও আমাদের ঈদ যদি ফেসবুকে পোস্ট করার টাইমে যদি এই ঈদ লিখি তাহলে ঈদটা মনে হয় যে আনন্দটা কমে যায়, কিন্তু এই জন্য আমরা সবাই দেখা যাচ্ছে এই ঈদটাই লিখি। কিন্তু আসলে আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসারে, বাংলা একাডেমি কর্তৃক যে বানানের নিয়ম, সেই নিয়ম অনুসারে আমাদের হ্রস্বইকারটা ব্যবহার করতে হবে। এবার দেখো যে প্রমিত বাংলা বানান, প্রমিত শব্দের অর্থই হচ্ছে কি আধুনিক, ঠিক আছে, বা আধুনিক বাংলা ব্যাকরণের বা বাংলা অতৎসম শব্দের, বাংলা অতৎসম শব্দের বা তদ্ভব শব্দের বানানের 5টি নিয়ম লেখো। তো এই যে বিষয়টা মনে রাখবা, অতৎসম মানে কি বলো তো? তৎসম বাদে যা আছে, ঠিক আছে, যেমন তদ্ভব হতে পারে, বিদেশি শব্দ হতে পারে, মিশ্র শব্দ হতে পারে, ঠিক আছে, এই সকল কিছুই কি বলতো যে অতৎসম শব্দ। এখানে দেখো অনেকগুলো প্রশ্ন, কিন্তু একটা উত্তর করেই কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর করা যায় আর কি, ঠিক আছে। তদ্ভব শব্দের বানানের 5টা নিয়ম লিখে দিবা, বাকিগুলো নিয়ম অটোমেটিক হয়ে যাবে আর কি, ঠিক আছে। এবার দেখো বলছে বাংলা বানানে হ্রস্বইকার ব্যবহারের নিয়ম। এই যে একটু আগেই তোমাকে আমি দেখালাম যে হ্রস্বইকারের নিয়মটা আর কি, ঠিক আছে, যে কোথায় আমরা হ্রস্বইকার ব্যবহার করব। যেমন দেখবা যে আগে আমরা বাঙালি বানানটা লিখতাম দীর্ঘিকার দিয়ে, কিন্তু এখন লিখি কি বলতো? হ্রস্বইকার দিয়ে। কারণ বলে দিছে যে হলো ভাষা ও জাতিবাচক শব্দের বানানে হ্রস্বইকার ব্যবহার করতে হবে আর কি। এরকম নিয়ম আছে, 5টা করে নিয়ম লিখতে হবে আর কি, ঠিক আছে। তারপর দেখো বলছে বাংলা বানানে অতৎসম শব্দের 5টি নিয়ম লেখো আর কি, ঠিক আছে। তারপরে নত্যবিধান কাকে বলে? নত্যবিধানের 5টি নিয়ম লেখো। দেখো তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহারের নিয়মই হলো কি বলতো? নত্যবিধান আর কি। এই প্রশ্নটা আর আরেকটা প্রশ্ন আমি তোমাদের বলে দিই, যদি কখনো পরীক্ষা প্রশ্ন আসে যে তৎসম শব্দের বানানের 5টি নিয়ম লেখো, তখন যদি তুমি এই নত্যবিধানের 5টি নিয়ম লিখে দাও তাও হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 1 নম্বরটা। এরপরেই যদি বলি আমরা অতৎসম শব্দ তো হবে ওই 1 নম্বরের সাথেই হবে আর কি, ঠিক আছে। এরপরে আমরা হলো নত্যবিধান কাকে বলে এইটা একটু অনেক ভালো করে দেখব। এই 2টা প্রশ্ন খুবই ভালো করে দেখব। আরো একটা প্রশ্ন আমরা একটু দেখি। এরপরে দেখো অথবাতে কি আছে? অথবাতে আছে ভুল বানান দেওয়া আছে, তোমাকে সঠিক বানান লিখতে হবে আর কি, ঠিক আছে। এই যে দেখো অনেক জায়গায় এই শুধুমাত্র শব্দটা ব্যবহার করা হয়, শুধুমাত্র আমরাই পাবনার সেরা সার্ভিস দিয়ে থাকি, এরকম অনেকেই বলে আর কি, ঠিক আছে। তো এই যে শুধু আর মাত্র দুইটাই কি একই জিনিস, দুইটা একই জিনিস ব্যবহার করা যায় না। এখানে শুধু অথবা কি মাত্র লিখতে হবে। যেমন মুমূর্ষু, একটাতে কি হয় রস্যু, একটাতে দীর্ঘ, আর এখানে মূর্ধন্য সহে আবার কি হবে রস্যু। আবার সহযোগী, দেখো সহযোগী এখানে দেওয়া হয়েছে, আবার সহযোগিতা দেওয়া হয়েছে। মনে রাখবা সহযোগী হইলে হবে হচ্ছে দীর্ঘিকার, আর সহযোগিতা হইলে কি হবে রস্যিকার। যে কোনো শব্দে মূল শব্দে দীর্ঘিকার থাকলে ওর সাথে যদি অতিরিক্ত প্রত্যয় যুক্ত হয় তখন সেটা হয়ে যায় কি রস্যইকার আর কি, ঠিক আছে। তো এই যে এইরকম বানানগুলা আমাদের মনে রাখতে হবে। এই যে আকাঙ্ক্ষা বানানটা আমি প্রতি বছরই বলি যে এখানে ও আর কি হয় খিও, তো এই যুক্ত করতে হয় আর কি, ঠিক আছে। অনেকেই ভুল করো আর কি। এই যে যেমন সহযোগিতা বললাম একটু আগেই, প্রতিযোগিতাও কি বলতো সেম। এরপরে দেখো আরো বেশ কিছু বানান দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিবা, যেন আমি খুব অল্প সময় দেবো, কারণ অনেক বড় একটা সাজেশন ক্লাস, কারণ অনেকগুলো আইটেম সবগুলো দেখাইতে গেলে অনেকটুকু সময় লাগবে। সুতরাং খুব দ্রুত তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিবা আর কি, ঠিক আছে। আমরা এরপরেরটা দিব, আমরা একটু অল্প সময় রাখবো, রেখে তোমরা স্ক্রিনশটগুলো সাথে সাথে একটু দিয়ে নিবা। তাহলে কি হলো, তোমাদের কাছে সাজেশনটা কি থেকে গেল আর কি ভালো মতো, ঠিক আছে। তখন বারবার খুঁটে 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 ভিডিওটা দেখার ওইভাবে প্রয়োজন হবে না আর কি, তোমাদের স্বার্থেই বললাম। এবার দেখো যে 3 নম্বরে যে আইটেমটা থাকে সেটা হলো ব্যাকরণিক শব্দ শ্রেণী। এবার দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী আসলে কি, বা এই যে একটা প্রশ্ন দেখো দেওয়া আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো।
দেখো এই যে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝো, এরকম প্রশ্ন যদি আসে, আমরা জানি কি বাংলা ভাষায় এই যে দেখো ব্যাকরণগত ভূমিকার দিক থেকে শব্দগুলোকে যে কয়টি শ্রেণীতে ভাগ করা হয় তাকেই বলা হয় কি ব্যাকরণিক শব্দশ্রেণী। এই ব্যাকরণিক শব্দশ্রেণী আমরা জানি 8 প্রকার। এই 8 প্রকারও তো তোমরা জানো, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, আবেগ, যোজক, এই যে বিষয়গুলো আর কি, এগুলো উদাহরণ সহ লিখতে হবে। এবং এই ছাড়াও এই প্রশ্নটা তোমরা এবার খুব ভালো করে পড়বা। এখানে তোমাদের হলো আবেগ শব্দ, যে আমি বলবো অনেক ভালো করে পড়বা। এখানে হচ্ছে সর্বনাম, ক্রিয়াপদ, হ্যাঁ ক্রিয়াপদটা খুব ভালো করে পড়বা। এই 3টা প্রশ্ন কোনোভাবে ছাড়বা না, মানে একটাও ছাড়বা না, কিন্তু যেগুলো বলছি এগুলো একটু বেশি ভালো করে পড়বা। তো আমরা দেখি আসলে তোমরা কে কে জয়েন আসো আর কি। তোমরা একটু জানাও যে তোমাদের জন্য কার্যকরী হচ্ছে কিনা লাইভটি। জিহাদ খন্দকার বলছে অনেক ভালো লাগতেছে কিন্তু ভাই আপনার ক্লাসটা, ধন্যবাদ জিহাদ। ইসরাত জাহান, ইসরাত জাহান তোমাকে ধন্যবাদ। আদ্রিয়ান জয়, জাহিদুল ইসলাম পাবনা থেকে। তোমরা একটু সুন্দর করে লাইভটা মনোযোগ সহকারে দেখবা। দেখো আমি এই যে স্ক্রিনশট দিতে বললাম, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নেবা এবং এর পরবর্তীতে অথবাতে যেটা থাকে আর কি, ঠিক আছে। অনেক সময় এরকম অনুচ্ছেদ দিয়ে দেয়, অনুচ্ছেদ দিয়ে এই যে বলছে যে হলো দেখো বিশেষ্য পদ খুঁজে বের করতে। এখন আমরা জানি যে বিশেষ্য পদ বলতে গেলে আসলে কি বোঝানো হয়। দেখো যে বিশেষ্য পদ বলতে কোনো কিছু নাম বোঝায়, তাই না? তো এই যে দেখো ওই বিশেষ্য পদগুলা বের করতে হবে, এখানে প্যাসেজ আকারে দিয়েছে আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে দেখো আরেকটা বলছে বিশেষ্য পদ খুঁজে বের করতে। তারপরে হচ্ছে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমি একটু অল্প সময় রাখি তোমাদের জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা আমি তো ক্লাস নিচ্ছি পাবনা থেকে। পাবনা থেকে কে কে আসো কমেন্ট করো তো দেখি, পাবনা থেকে কে কে আসো। পাবনা থেকে আমারও তো অনেক শিক্ষার্থী জয়েন করার কথা। সাবরিন সারোয়ার, ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিদ হাসান, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এর পরবর্তীতে দেখো আরেকটা সাজেশন দেওয়া আছে যে হলো নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো এবং মানে অনেক বোর্ডেই আসবে বলা যায় এরকম আর কি, ঠিক আছে। এই প্রশ্নটা একটু সবাই ভালো করে দেখো। এর পরবর্তীতে আমরা দেখি যে এর পরবর্তীতে আর কি কি প্রশ্ন আছে। দেখো নিচের অনুচ্ছেদ থেকে এটাতেও বিশেষণ পদ। তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন আছে, এই যে দেখো নিম্নরেখার শব্দসমূহের ব্যাকরণিক শব্দশ্রেণী খুঁজে বের করো আর কি, ঠিক আছে। তো এটাও একটু ভালো করে তোমরা পড়বা। মানে এখানে একটু হলো বিষয়টা কি, যেমন নিম্নরেখ শব্দসমূহের ব্যাকরণিক শব্দশ্রেণী, নিম্নরেখ মানে কি দাগ দেওয়া থাকবে। এখানে দাগটা আনফরচুনেটলি মিস হয়ে গেছে, যে বিভিন্ন জায়গায় মনে করো দাগ দেওয়া থাকবে। মনে করো এখানে তবুর নিচে দাগ আছে, গিয়েছিল নিচে মনে করো দাগ আছে, বাহ নিচে একটা দাগ আছে, ঠিক আছে, মনের নিচে দাগ আছে, এরকম 5টা দাগ থাকবে। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, সব একটু ভালো করে পড়বা। এখানে দেখো 6 নম্বর প্রশ্নটা খুবই ছোট আছে, ব্যাকরণিক শব্দশ্রেণী খুঁজে বের করতে হবে আর কি, ঠিক আছে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমরা একটু ভালো করে দেখবা আর কি, ঠিক আছে।
এরপরে দেখো এর ছাড়াও এখানে আরেকটা পদ্ধতিতেও প্রশ্ন হয়ে থাকে আর কি, সেই পদ্ধতিটাও আমরা একটু দেখার চেষ্টা করব আর কি, ঠিক আছে। তো এখানে দেখো যে হলো ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো। এই যে দেখো, বিপদ কখনো একা আসে না, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, মোদের গর্ব মোদের আশা, এরকম ভাবে তোমাদের হলো কি যে নিচে দাগ দিয়ে দিয়ে দিতে পারে, ঠিক আছে। যে এখানে 8টা দেওয়া থাকে, সেখান থেকে তোমার কি 5টা উত্তর করতে হয় আর কি। এছাড়াও দেখো আমাদের আরো বেশ কিছু আছে, সবাই একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, আমি একটু সময় রাখতেছি, সবাই একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখো যেন তোমাদের কাজে দেয় আর কি। এছাড়া দেখো আরো বেশ কিছু আছে, তুমি যে আমার কবিতায় যে নিচে নিচে দাগ দাগ দেওয়া আছে, এগুলো একটু তোমরা দেখবা আর কি, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যাব 4 নম্বর, বলছে বাংলা শব্দ গঠন। এখানে দেখো বাংলায় বলছে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। অর্থ বাচকতা মানে কি, নিজের কোনো অর্থ নাই কিন্তু সে অর্থ দান করতে পারে। যেমন এই যে দেখো অ একটা উপসর্গ, এর কি কোনো নিজের অর্থ আছে? কিন্তু এটা যদি কোনো একটা শব্দের আগে বসে, সাপোজ কাজের আগে, দেখো কি হয়ে গেল, অকাজ, ঠিক আছে। যদি অটাকে লাগাই দিই চেনার আগে, তাহলে কি হয়ে গেল, অচেনা। এই যে দেখো যে এই যে অ এর নিজস্ব কিন্তু কোনো অর্থ নাই, কিন্তু একটা মূল শব্দের পূর্বে বসে কি অর্থের পরিবর্তন সাধন করতেছে। এটাই হচ্ছে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, মানে দান করার ক্ষমতা আছে। এটা সম্পর্কে আলোচনা করতে হবে। এটা আসবেই, কয়েকটা বোর্ডে আসবে বলে দিলাম, অনেকগুলা বোর্ডে দেখবে এই প্রশ্নটা আসছে, অনেকগুলা বোর্ডে। এবার দেখো বলছে সমাস কাকে বলে, বাংলা ভাষায় সমাজের প্রয়োজনীয়তা উল্লেখ করো। এরপর আরেকটা প্রশ্ন দিচ্ছে, দেখো উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও ভালো করে পড়বা। এই উপসর্গ দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন থেকেই দেখবা ম্যাক্সিমাম বোর্ডে একটা প্রশ্ন করে চলে আসছে আর কি, ঠিক আছে। এবার এখানে আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আর কি, যে উপসর্গ কাকে বলে এরকম দিয়ে থাকে, তারপর কিছু শব্দ দিয়ে বলে যে উপসর্গ যোগে শব্দ গঠন করো। এমন দেখো পরি আছে, পরিযোগ পরিযোগ ধান হয়ে গেল কি পরিধান, লিখতে হবে সমান দিয়ে পরিধান। প্রতি প্রতিযোগ বাদ, তাইলে হয়ে গেল কি বলতো প্রতিবাদ। অনু অনুযোগ গমন অনুগমন, অভিযোগ গমন অভিগমন, ঠিক আছে। অভিযোগ ধান অভিধান, ঠিক আছে। নি দিয়ে হতে পারে কি বলতো তো এই যে বিষয়গুলা, এগুলো একটু ভালো করে দেখবো আর কি। এবার দেখো বলছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। সমাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখান থেকে প্রতি বছরই তোমার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও প্রশ্ন হয়ে থাকে। সুতরাং এই যে বিষয়টা দেখো যে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়, তোমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখবা, দেখবে ম্যাক্সিমাম এখান থেকেই পাবা। এখানে তোমাদের কি করতে হয়, যে সমাসগুলা লিখতে হয়, সমাসের ব্যাসবাক্য লিখতে হয়, সমাসের নাম লিখতে হয়, এরকম মূল শব্দ দেওয়া থাকবে সেটা। এইটা যদি তোমরা লিখতে পারো, এখান থেকে মার্কস কাটার কোনো অপশন নাই। সুন্দর মতো যদি 5টা লিখতে পারো, এখানেও 8টা দেওয়া থাকে, 5টা লিখতে হয় তোমাদের। সবাই একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে দেখো আরো বেশ কিছু আছে, এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। তাসনিম ওয়ালাইকুম আসসালাম, সাজিদ, রাইসা বিনতে রশিদ, রিফাত হোসেন ঝিনাইদহ থেকে, আরাফ আছে, মোস্তাকিম হোসেন আছে। অনেক শিক্ষার্থীরাই আমাদের সাথে যুক্ত হচ্ছে, তুমিও মিস দিও না, তুমিও যুক্ত হও এবং এই লাইভটি দেখো এবং সাজেশনটা ভালো করে ফলো করো, দেখবা কাজে দিবে আর কি, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলাই আমি দেখাচ্ছি, কোনো ফাও পেঁচাল এখানে নাই। তো এখানে দেখো তারপর বলছে 5 নম্বর প্রশ্নের মধ্যে বাক্য তত্ত্ব আর কি, ঠিক আছে। যে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো আর কি, ঠিক আছে। এই প্রশ্নটা আর এই যে প্রশ্নটা, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ, এই দুইটা প্রশ্ন মিনিমাম 5 থেকে 6টা বোর্ডে থাকবে বলে দিলাম। এই দুইটা প্রশ্ন মিনিমাম 5 থেকে 6টা বোর্ডে আসবেই। সুতরাং এই যে
সাজেশনটা সুন্দর করে যদি এই দুইটা প্রশ্ন ভালো করে পড়তে পারো, পাশাপাশি এই একটা প্রশ্ন পড়ো, তোমার এখান থেকে 5 মার্ক কমন। এই তিনটা প্রশ্ন পড়লেই 5 মার্ক তোমার এমনিতেই কমন পাবা, এইটুকু বলতে পারি আর কি। ঠিক আছে, খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এটা আর কি। ঠিক আছে, তাহলে আমি বললাম কি যে এই তিনটা প্রশ্ন পড়লে 5 মার্ক কমন, একদম হুবহু কমন। এবং তোমাদের বলে রাখি যে আমাদের দ্বিতীয় পত্রের সাজেশনের পরে তোমাদের প্রথম পত্রের সাজেশনটাও আমরা দিব আর কি। ঠিক আছে, সুতরাং আমাদের সাথেই থাকো। তো এরপরে দেখো এখানে অথবা দিছে বাক্য রূপান্তর। এই যে এরকম দেখো বাক্য রূপান্তর দেওয়া আছে, পড়াশোনা করলে জীবনে উন্নতি করতে পারবে। তো এটা যৌগিক করতে হবে। রূপান্তরটা কেমন হয়, যে পড়াশোনা করো তবে জীবনে উন্নতি করতে পারবে। তারপর এখানে মিশ্র বাক্য বলছে আর কি। ঠিক আছে, এটা একটা সরল বাক্য, সরি এটা একটা হচ্ছে যৌগিক বাক্য, এটাকে মিশ্র করতে হবে আর কি। ঠিক আছে, যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে আর কি। ঠিক আছে, এইরকম বিষয়গুলো থাকবে। তোমরা এখানে এইটা আছে, তারপরে এখানে দেখো আরো অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, খুব অল্প আর কি। আমরা মনে হয় এখানে 30টা প্রশ্ন দিয়েছি আর কি, এটাও একটু দেখবা। তারপরে হচ্ছে আমি একটু সময় নিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও খুব দ্রুত। তারপরে হচ্ছে এখানে এগুলো আছে আর কি, মোটামুটি 40টা। দেখবা যে এখান থেকে 8টা প্রশ্ন থাকবে, সেই 8টার মধ্যে মোটামুটি কমন পেয়ে যাবে আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে মোটামুটি এগুলা বাক্য রূপান্তর, মানে এক প্রকারের বাক্যকে আরেক প্রকারের রূপদান করতে হবে কোনো অর্থের পরিবর্তন না করে। এই যে অস্তিবাচক কথাটা আছে আর কি, নেতিবাচক কথাটা আছে আর কি। অস্তিবাচক মানে কি হ্যাঁ বোধক বাক্য করে দিতে হয়, নেতিবাচক মানে কি না বোধক বাক্য করে দিতে হয়। ঠিক আছে, এরপরে দেখো বাক্য শুদ্ধকরণ আর কি। ঠিক আছে, 6 নম্বরের একই, মানে ভুল বাক্যগুলা দেওয়া থাকে শুদ্ধ করে লিখতে হয় আর কি। ঠিক আছে, অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজারে বেড়াতে গেছেন। এখন দেখো সপরিবারের দন্তাশয়ের সাথে বফলা থাকে, মানে হচ্ছে নিজ, নিজ পরিবার, মানে নিজে তো আছে আবার পরিবার, ডাবল ডাবল বলা হয়ে গেল না। আর এটা যদি আমরা লিখি এইভাবে সপরিবার, সপরিবার, মনে রাখবা এই যে পরিবার আর এই সমানে হচ্ছে সাথে, মানে কি পরিবারের সাথে ঘুরতে গেছে। আমাদের বফলাটাকে দেওয়া যাবে না, শুধু দন্ত স দিতে হবে আর কি। ঠিক আছে, আসছে 30 জুন 2025 আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এই বাক্যটা দেখো, যদিও 30 জুন না, কত 26 জুন। এখন দেখো এখানে তারিখ লেখার নিয়মটাই তো তোমরা অনেকে জানো না আর কি। ঠিক আছে, তারিখটা লিখতে হয় কি, প্রথমে দিবা কি 26, তারপরে যেটা প্রত্যয়ের মতো থাকে 26শে জুন, তারপরে একটা কমা। এবার দেখো 2025, এটা আরবি, ফার্সি, হিন্দি নাকি কি কোনটা, এটা আমরা খ্রিস্টাব্দ জানি। খ্রিস্টাব্দ সংক্ষেপে আমরা কি একটা বিন্দু দিয়ে লিখতে পারি। আমাদের পরীক্ষা হবে, এই যে বিষয়টা দেখো যে আমাদের পরীক্ষা কি একটা হয়েই শেষ হয়ে যাবে নাকি আরো পরীক্ষা আছে, আরো অনেক পরীক্ষা আছে। তার মানে এই হবের আগে কি দিতে হবে, একটা শুরু, মানে আগামী আসতেও দেওয়া যাবে না, দিবা কি বলতো আগামী। আগামী 26শে জুন 2025 খ্রিস্টাব্দ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এরকম ভুল বাক্যগুলো দেওয়া থাকে, সেগুলোকে তোমাদের কি করতে হবে, ঠিক করে লিখতে হবে। একটু তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, আমি দেখাচ্ছি একটা একটা করে স্লাইড, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিবা আর কি। ঠিক আছে, আমি একটু 5 সেকেন্ড বা 4 সেকেন্ড করে রাখবো, তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিবা। যে এখানে যেমন একটা দিয়েছে বিরাট গরু ছাগলের হাট, গরু ছাগল কি বিরাট হয় নাকি হাট বিরাট হয়, তাহলে কি বলতে হবে গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের আগে বিরাট রাখা যাবে না আর কি। ঠিক আছে, এরকম আর কি বিষয়। এবার দেখো বলছে নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো। যেমন তোমার ওখানে দিলাম, তোমরা ওইটার ক নাম্বারই লিখবা, মানে এই 6 নম্বর প্রশ্নের ক নাম্বার লেখাটাই খুব ভালো, ভালো মতো মার্কসটা পাবা। এখানে দেখা যাচ্ছে অনেক বড় প্যাসেজ লিখতে গিয়ে ভুল করে ফেলতে পারো, তবে আমি তারপরেও সাজেশন দিয়ে দিচ্ছি, তোমরা ঠিক করে নিবা আর কি। ঠিক আছে, পড়ে নিবা। 1 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ আর কি। এখন দেখো বৃষ্টি হচ্ছে তাই না প্রায়, তো এই যে দেখো এখন হেমন্তকালে মুষলধারে মেঘ হচ্ছে। এন্ড দেখো হেমন্তকালে কি মুষলধারে মেঘ হয় না, মুষলধারে মেঘ হয় না বৃষ্টি হয়, বিষয়গুলো বুঝতে পারতেছো? মানে এই যে ভুলগুলা দেওয়া আছে, ভুলগুলা কি তোমাকে ঠিক করে লিখতে হবে আর কি। ঠিক আছে,
এরপরে দেখো 3 নম্বরে বলছে যে হলো নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্যতা দেখাতে সে সর্বদা সচেষ্ট। এটা আছে আজকাল বানানের ব্যাপারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেটা একটু আগেও বললাম, সকল ছাত্রই অমনোযোগী। কেমন দেখো এখানে তাদের ব্যবহার উদ্ধৃতপূর্ণ, মানে এখানে যেই জিনিসগুলো দেওয়া আছে এর মধ্যে কি অনেক বানান ভুল আছে বা অনেক ভুল আছে, সেই মানে বিভিন্ন ধরনের ভুলগুলো আছে, ভুলগুলো ঠিক করে লিখতে হবে। 4 নাম্বারটাও গুরুত্বপূর্ণ। এরপর দেখো 5 নম্বর বলছে বৃষ্টি চলাকালীন সময়ে রাতুল ফিরে এলো। তো এই যে বিষয়গুলো, এগুলোও একটু আমরা দেখবো আর কি। এরপরে 7 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট আর কি, এখানে 10 মার্ক থাকে। 10 মার্কের ক নম্বরে থাকবে এরকম শব্দ দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে বলো তো, এটার পারিভাষিক শব্দ লিখতে হবে। পারিভাষিক শব্দ মানে কোনো শব্দের অর্থ নয়, কিন্তু পারিভাষিক শব্দ মানে হচ্ছে কি কোনো শব্দের ভাবানুবাদ। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। দেখো এজেন্ডা, অ্যাডভাইজার, অ্যাকনলেজমেন্ট, অ্যানেক্সেশন, অ্যাক্টিং। এই যে অ্যাক্টিং মানে তোমরা অনেকেই জানো কি বলতো, অভিনয় করা আর কি। ঠিক আছে, কিন্তু অ্যাক্টিং মানে এখানে অভিনয় হয় না, হয় কি বলতো, ভারপ্রাপ্ত। এই যে বিষয়গুলা, এগুলো আমাদের খেয়াল রেখে সুন্দর করে পড়ে কমপ্লিট করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে দেখবা যে খুব সুন্দর মতো পারবা আর কি। এগুলো আছে, আমি কিছু দিছি, যেগুলো দিছি এখান থেকে সবই কমন পাবা। এইগুলো ভালো করে কমপ্লিট করতে পারলে সবকিছুই কমন পাবা। তো আমাদের এখানে এই পারিভাষিক এইটুকুতেই শেষ। এবার বাংলায় অনুবাদ, এরকম বাংলায় দেখা যাচ্ছে প্যাসেজ আকারে থাকবে, সেটা কি তোমাকে বাংলায় অনুবাদ করতে হবে আর কি। ঠিক আছে, এখানে দেখো যে এ প্যাট্রিয়টটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে বাংলাদেশ ইজ নাও ফ্রি কান্ট্রি, এটা দেখবা যে অনেক জায়গায় পরীক্ষায় কমন পড়ছে, এই প্রশ্নটা অনেক জায়গায় কমন পড়বে আর কি। ঠিক আছে, গুড টিচারটাও পড়বা সুন্দর করে ভালো মতো, যেগুলো দিছি কোনোটাই বাদ দিবা না, কিন্তু আমি যেটা বলবো সেটা আরো বেশি ভালো করে পড়বা আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রিজ আর আওয়ার গুড ফ্রেন্ডস, এটা একটু ভালো করে পড়বা। তারপরে হচ্ছে পাংচুয়ালিটিটা খুব সুন্দর করে পড়বা। ও উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স, এটাও খুব ভালো করে পড়বা আর কি। ঠিক আছে, এরপরে আমরা যাব পরের প্রশ্নে, দিনলিপি লিখন। এখন দেখো দিনলিপি লিখন বিষয়টা কি, দেখো যে একটা দিনের ঘটনা লেখা, একটা দিনে তুমি কি করছো না করছো, মানে সকাল থেকে শুরু করে মানে ঘুম থেকে ওঠার পর থেকে সারা দিন তুমি কি করলা, সেটা লেখাটাই হচ্ছে দিনলিপি লিখন। তো এখানে লেখার কিছু নিয়ম আছে, শুরুতে তারিখ দিতে হয়, স্থানের নাম দিতে হয়, সময় দিতে হয়, তারপরে তোমার বর্ণনাটা করতে হবে আর কি। নিয়মটা ঠিক রেখে তোমরা উত্তরগুলা করবা আর কি। ঠিক আছে, তোমার কলেজে নবীন বরণ, এটা মাস্ট আসবে। ঠিক আছে, তারপরে সম্প্রতি তোমার কলেজের বিজ্ঞান মেলায়, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কলেজ জীবনের প্রথম দিন, এটা দেখবা অনেক জায়গায় আসছে, এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে দেখবা। তারপরে হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন, এইটাও আসবে এইবার, এটাও আসবে। তারপরে হচ্ছে মানে আমি বলতেছি কি যে তোমরা এখন ভাবতে পারো ভাই তিনটাই কি আসবে, এখান থেকে আসবে একটা প্রশ্ন, বিভিন্ন বোর্ডে বিভিন্নটা আসবে, সব বোর্ডেই তো আর এক প্রশ্ন আসবে না। দেখা যাচ্ছে রাজশাহী বোর্ডে কথার কথা এটা আসলো, ঢাকা বোর্ডে কথার কথা কি কলেজ জীবনে প্রথম দিনের অনুভূতি আসতে পারে। তবে ঢাকায় সাম্প্রতিক বিষয়গুলো থেকে অনেক সময় প্রশ্ন হয় আর কি। ঠিক আছে, সাম্প্রতিক পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এই তোমার নির্মিত অংশের প্রশ্ন হয়ে থাকে আর কি। ঠিক আছে, তোমার কলেজে বসন্ত বরণ উদযাপন, এটা দেখবা। এরপর দেখো প্রতিবেদন রচনা, এর অথবাতে কি আছে প্রতিবেদন, তুমি দিনলিপিও লিখতে পারো, আবার কি প্রতিবেদন রচনাও করতে পারো আর কি। এইটা মাস্ট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি আর কি। ঠিক আছে, তারপরে আমরা এই যে 21শে ফেব্রুয়ারি, 25শে মার্চ, 16ই ডিসেম্বর, এখানে এমনও হতে পারে যে হলো জুলাই অভ্যুত্থানের কথাটাও বলে দিতে পারে আর কি। ঠিক আছে, যে সামনে তো জুলাই অভ্যুত্থানের প্রোগ্রাম হবে, সেই বিষয় সম্পর্কে বলতে পারে। এখানে দেখো খাদ্য ভেজাল, বাংলাদেশের প্রতিটা রন্ধে রন্ধে ক্রন্ধে ক্রন্ধে কি বলতো ভেজাল আর কি। ঠিক আছে, খাদ্য ভেজালের কারণ ও প্রতিকার শিরোনামে একটা প্রতিবেদন রচনা করতে হবে। এরপর দেখো বলছে তোমার এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইবার দেখবে এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, কারণ এখন দেখো যে অনেক জায়গারই কি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি খুব বেশি ভালো নয় আর কি। ঠিক আছে, এই প্রশ্নটা বিশেষ করে ঢাকা বোর্ডে, এই প্রশ্নটা বিশেষ করে ঢাকা বোর্ডে আসবেই বলা যায় আর কি। ঠিক আছে, তো এইটা খুব সুন্দর মতো পড়বা আর কি তোমরা। ঠিক আছে,
তো এটা একটু মাথায় রাখবা। এরপর দেখো যে বলছে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। তারপর 6 নম্বরে বলছে যে হলো তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন। এটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে দেখি আমরা কি আছে, তোমরা আমি বের করার সাথে সাথে কি একটা করে স্ক্রিনশট দিয়ে নিবা আর কি, ঠিক আছে? তাহলে ভালো হবে। কারণ জিনিসটা কি দেখো যে তোমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এইচএসসি। আর প্রথম পরীক্ষাটা যদি তুমি ভালো দিতে না পারো তবে তোমার মনটাই ভেঙে যাবে। সুতরাং প্রথম পরীক্ষাটা খারাপ দেওয়া যাবে না, প্রথম পরীক্ষাটা ভালো দিতে হবে। এই ভালো দেওয়ার জন্য আমি তোমাদের বলতেছি যে এই সাজেশনটা ভালো করে পড়লে তুমি মাস্ট ভালো পরীক্ষা দিবা, মাস্ট ভালো পরীক্ষা দিবা। এবং আমরা এটা মিলাইও দিব পরীক্ষার পরে, দেখবা যে আমাদের সাজেশন থেকে কত পার্সেন্ট কোন বোর্ডে কমন পড়ছে সব কিছু দেখা দেবো। মিনিমাম 80% প্রত্যেকটা বোর্ডেই কমন পড়বে, কোনো কোনো জায়গায় শতভাগ প্রশ্নই দেখবা যে কমন পড়বে আর কি, ঠিক আছে? তো সুতরাং এই যে লাইভটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ হচ্ছে, তোমরা সুন্দর মতো লাইভ ক্লাসটি করো এবং আমি যেখানে যেখানে যেই প্রশ্নগুলো ভালো করে পড়তে বলি সেগুলো ভালো করে পড়ো। এবং বিশেষ একটা আকর্ষণ হচ্ছে আমরা লাস্টে বলে দিব, সেটা হলো বাংলা প্রথম পত্রে কিভাবে ভালো মার্কস তোলা যায়। তোমরা অনেক সময় বাংলা এমসিকিউ খারাপ করে ফেলো আর কি, ঠিক আছে? বাংলা এমসিকিউ ভালো মার্কস তুলতে পারো না, এই যে বিষয়টা, এই যে সমস্যাটা, সেই সমস্যাটাও ইনশাল্লাহ এখান থেকে সমাধান করে দিব আর কি, ঠিক আছে? তো সবাই একটু সুন্দর মতো দেখো, আশা করি স্ক্রিনশটটা দেওয়া হয়েছে। আমি তোমাদের দেখো বৈদ্যুতিন চিঠি, তোমরা অনেকেই এখানে বৈদ্যুতিক লিখে ফেলো কিন্তু বৈদ্যুতিন হবে, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমেই বলছে সহপাঠীদেরকে সাপ্তাহিক শ্রেণী অভিজ্ঞার পরিবর্তিত সময়সূচি জানিয়ে একটি বৈদ্যুতিন চিঠি, মানে আমরা যে ইমেইলটা লিখি ইংলিশে সেটাই হচ্ছে বৈদ্যুতিন চিঠি। তোমরা একটু ফরম্যাটটা সুন্দর করে ঠিক রেখে সবকিছু ঠিক রেখে ভালো করে এটা লিখবা আর কি, ঠিক আছে? এটা লিখতে পারলে ভালো মার্কস পাওয়া যায়, তবে ফরম্যাটটা ঠিক রাখা লাগবে। তারপরে এখানে দেখো ইন্টারনেটের সুফল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর দেখো এই চমৎকার ফলাফল বাংলা নববর্ষ, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই কয়টার মধ্যে এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো ভবিষ্যতে পরীক্ষাতে ভালো করার জন্য উৎসাহ দিয়ে ছোট ভাইকে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এইটা মাস্ট আসার মতো। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সাহায্য চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি ইমেইল, ঠিক আছে? তারপরে দেখো যে এই সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন, এটাও গুরুত্বপূর্ণ। এরপর দেখো অথবাতে আছে আবেদনপত্র আর কি, ঠিক আছে? এখানে দেখো মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের, এটা দেখবো অনেক জায়গায় আসছে। মানে জিনিস একই, লিখতে হবে জাস্ট কোনো জায়গায় মাধ্যমিক, কোনো জায়গায় প্রাথমিক বিদ্যালয়, কোনো জায়গায় সহকারী শিক্ষক আর কি, ঠিক আছে? একই ফরম্যাটে লিখলেই হবে আর কি। এরপর দেখো বাণিজ্যিক প্রতিষ্ঠানে, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে আরও কিছু আছে, আমরা দেখি যে বিনা বেতনে অধ্যয়নের জন্য তোমার কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রান্তিটাও তোমরা একটু পড়বা। এরপর দেখো সারাংশ বা সারমর্ম, এই যে সারাংশ সারমর্ম অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য হয়ে দাঁড়ায় আর কি, ঠিক আছে? তো এখানে দেখো মাতৃস্নেহের তুলনা নেই, তারপরে হচ্ছে অপরের জন্য তুমি, আমি যেগুলো বলবো এগুলো একটু ভালো করে দেখবা আর কি, এটা ভালো করে পড়বা। আজকের দুনিয়াটা 3 নাম্বারটা। তারপরে হচ্ছে আমরা দেখি যে কোনো সভ্য জাতিকে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ছাত্র জীবন আমাদের ভবিষ্যৎ। তারপরে হচ্ছে জীবন বৃক্ষের শাখায় হালকা মন করে, এটা না, বৃক্ষের দিকে তাকালে, এটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? এইটাও পড়বা গুরুত্বপূর্ণ সহকারে, সবই পড়বা, তার মধ্যে আমি যেটা বলছি এটা একটু বেশি ভালো করে পড়বা। অদ্ভুত আধার এক, তারপরে হচ্ছে এই আধার মানটা চন্দ্রবিন্দু হবে। তারপরে বলছে যে হলো 18 বছর বয়স, খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট পড়বা। এটাই যে দেখো পাশে লিখেই দেওয়া আছে, আসবেই, মাস্ট, সব বোর্ডেই
আর কি, খুবই গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। তারপরে দেখো এসেছে নতুন শিশু, এই বহুদিন ধরে বহু ক্রষ্টা এটাও পড়বা। এরপরে দেখো দাও ফিরে সে অন্য, দন্য যদি আসে আসুক। তারপরে হচ্ছে এইটা মাস্ট, এইটা মাস্ট। দেখো এখানে আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত। দেখো এই পচা অতীতের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগেও কিন্তু বলছিল যে আমরা এই পচা অতীতকে ফেলে একটা নতুন পৃথিবী গড়বো, একটা নতুন দেশ গড়বো বাংলাদেশকে। সুতরাং এটা মানে সবাই ভালো করে পড়বা, বিশেষ করে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা এই প্রশ্নটা মিস করো না, সবাই সুন্দর মতো পড়ো আর কি, ঠিক আছে। এই প্রশ্নটা কমন আসবেই বলা যায় আর কি, সবাই দ্রুত স্ক্রিনশটটা দিয়ে নাও। এরপরে দেখো বলছে যে হলো ভাব সম্প্রসারণ, এর অথবাতে থাকবে ভাব সম্প্রসারণ। দুর্নীতি জাতীয় জীবনে উন্নতির অন্তরায়, এটা তো দেখতেই পাচ্ছ বাংলাদেশে দুর্নীতি হচ্ছেই। তারপরে স্বদেশের উপকারে নাই যেমন, এটা ভালো করে দেখবা। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আর কি সমাজে প্রতিনিয়ত। সুতরাং এইটা মাস্ট ভালো করে পড়বা। এরপরে দেখো বলছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এইটা একটু ভালো করে পড়বা। তারপরে হচ্ছে এই যে দেখো এইটা মাস্ট, খুব সুন্দর করে পড়বা। বিশ্বে তা কিছু মহান শিক্ষিত লোক মাত্র, ঠিক আছে। এই যে 14 নম্বর প্রশ্নটা, স্বার্থমগ্ন যেজন বিমুখ, এটাও ভালো করে পড়বা। এরপর আমরা 11 নম্বর প্রশ্ন যেটা আর কি, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে সংলাপ রচনা করো আর কি, ঠিক আছে। সংলাপ কাকে বলে? দেখো যে আমরা যে ইংলিশে ডায়লগ লিখি না, এই ডায়লগটাই বাংলায় কি বলতো? সংলাপ, ঠিক আছে। একজন বলবে আরেকজন উত্তর দেবে, এই রকম আর কি, ঠিক আছে। নিরাপদ সড়ক চাই, দেখো আমাদের বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এর মাধ্যমে যে কত শত শত মানুষের যে প্রাণ যাচ্ছে, এদিকে কিন্তু অনেকেই দৃষ্টিপাত করে না আর কি, ঠিক আছে। যার জন্য এইটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সংলাপের মধ্যে, নিরাপদ সড়ক চাই। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, এটাও আমরা পড়ব। তারপরে হচ্ছে বলছে নৈতিকতার গুরুত্ব, দেখো আমাদের নৈতিক শিক্ষার গুরুত্ব খুবই গুরুত্ববহ আর কি, ঠিক আছে। কিন্তু আমরা নৈতিক শিক্ষা অনেকেই দিতে পারি না, অনেকেই নিতে পারি না, এটাও ভালো করে পড়বা। বিজ্ঞান চর্চার গুরুত্ব সম্পর্কেও পড়বা। এরপর দেখো বলছে ফেসবুকের শুভ, আমাদের জীবনটা তেনা তেনা করে দেয়, বা এই যে বিষয়টা যে আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা, মানে আমাদের উন্নতির অন্তরায়ই হচ্ছে এই ফেসবুক। এই ফেসবুকের আমরা ভালো ব্যবহারগুলা না করে সবসময় এই যে কুফল, মনে করো তুমি কোনো একটা সময় পড়তে বসছো আর কি, ঠিক আছে। তুমি কোনো একটা সময় কি করছো? পড়তে বসছো, অ্যান্ড পড়তে বসে দেখা যাচ্ছে ভাবতেছো একটু মোবাইলটা দেখে 2 মিনিট মোবাইল দেখেই পড়তে বসবো, একটা রিলস দেখতে লাগছো, ঠিক আছে। রিলস দেখতে এসো, মানে একের পর এই যে 2 মিনিটের জায়গায় কখন যে 2 ঘন্টা সময় শেষ করে ফেললা, এইটার দিকে তোমাদের আর খেয়াল থাকে না আর কি, ঠিক আছে। আলটিমেটলি যে পড়াশোনাটা, সেই পড়াশোনাটা আর হয় না আর কি, ঠিক আছে। তো এই যে ফেসবুকের কুফল, এই কুফলটা ত্যাগ করে কিছু সুফলও আছে। যেমন এই যে আমাদের লাইভ ক্লাসটি কিসের মাধ্যমে হচ্ছে বলো তো? ফেসবুকের মাধ্যমে হচ্ছে। এটাতে কি তুমি উপকৃত হচ্ছ না? এটাই কিন্তু সুফল। তোমাকে ভালো কাজে লাগাতে হবে, এই রিলস দেখা, নাটক দেখা, এই করা সেই করা, এগুলো বাদ দিয়ে। তবে আমার সাজেস্ট থাকবে কি, পরীক্ষার মধ্যে ফেসবুকটা একবারে অফ করে দাও, সুন্দর করে পড়াশোনা করো। ফেসবুক থেকে আসলে পরীক্ষার মধ্যে খুব বেশি পাওয়ার কিছু নাই আর কি, ঠিক আছে। তো এইটা একটু ভালো করে পড়বা। বর্তমানে বাংলাদেশে মাদকাসক্তির প্রভাব ব্যাপক, কারণ মাদকাসক্ত মানুষগুলোই কি সমাজে বিভিন্ন ধরনের খারাপ কাজকর্মগুলা করে থাকে আর কি, ঠিক আছে। তো এটা মাস্ট বি পড়বা আর কি, ঠিক আছে। দেখবা যে প্রতিনিয়ত আমরা দেখতে পারি যে এই মাদকাসক্তর যে প্রভাবগুলা আমাদের আশেপাশেই চোখে পড়ে আর কি, ঠিক আছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন, পরমত সহিষ্ণুতা, এটা মাস্ট পড়বা। পরমত সহিষ্ণুতা খুব ভালো করে পড়বো আর কি, ঠিক আছে। এটার মানে কি, পরের মতকে
সম্মান প্রদর্শন করাই হচ্ছে কি বলতো পরমত সহিষ্ণুতা। এখন বিষয় হলো দেখবা যে কে গরিব, কে ধনী, কে ছোট, কে বড়, এটা না দেখে সবাইকে যে সম্মান করার ব্যাপারটা, সবার মতকেই যে সম্মান করার ব্যাপারটা, এটাই হচ্ছে এখানে খুদে গল্প রচনা আর কি। ঠিক আছে, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, আলোকিত মানুষ, এটা একটু ভালো করে পড়বা। তারপরে সততার পুরস্কার, অসময়ের বই, প্রকৃত বন্ধু, এটা একটু ভালো করে পড়বা। তারপরে দেখো রক্তদানের পুণ্য, তো স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি, এটা মাস্ট পড়বা। ঠিক আছে, এটা খুব গুরুত্ব সহকারে পড়বা। মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, এটাও পড়বে। তারপরে হচ্ছে চারিদিকে তুমুল করতালি, এটাও পড়বা, এটাও মাস্ট পড়বা। এরপরে প্রবন্ধ রচনা, সর্বশেষ রচনার কথা বলি। এই রচনা আসলেই আমার কাছে পোলাপান প্রশ্ন করে যে স্যার কয় পেজ লিখব। এখানে দেখো যে তুমি তোমার লেখা মনে করো পিচ্ছি পিচ্ছি, বোঝাই যায় না, তেলাপোকার চেয়েও ছোট আর কি, পিঁপড়ার চেয়েও ছোট। আবার কেউ একজন লিখতেছে বড় বড় করে দিয়া, ঠিক আছে, দেখা যাচ্ছে এক পেজের মধ্যে 5 থেকে 6 লাইনেই পেজ শেষ। আবার একজন মনে করো এক পেজে লিখছে 15-16 লাইন। তাহলে এই যে বিষয়টা কয় পেজ লিখবো, এই প্রশ্নের কি উত্তর দেওয়া যায়? কোনোভাবে যায় না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। রচনা লেখার মূল থিম যেটা, রচনা লেখার যে মূল বিষয়টা আর কি, ঠিক আছে, এখানে সুন্দর করে গুছিয়ে পয়েন্ট আকারে তোমাকে লিখতে হবে আর কি। ঠিক আছে, হতে পারে তোমার 5-6 পেজ, হতে পারে আর একজনের 10-12 পেজ, এটা ডাজেন্ট ম্যাটার আর কি। ঠিক আছে, এখানে আমাদের যেটা গুরুত্ববহ বিষয় হলো পয়েন্ট পয়েন্ট করে করে লেখা আর কি, এবং পয়েন্টের মাঝে একটু একটু করে গ্যাপ দিতে হবে। মনে রাখবা শুরুতে যে তুমি ভূমিকাটা লিখবা বা সূচনাটা লিখবা, এটা খুব সুন্দর করে লিখবা, খুব গুছিয়ে লিখবা, যেন স্যার বুঝতে পারে তুমি সুন্দর করে পড়ে লিখছো। এরপরে পয়েন্টগুলো যেন সামঞ্জস্যপূর্ণ হয়, মানে একটা কথা আর কি বললা যে সাপোজ এখানে বাংলাদেশের পর্যটন শিল্প, অ্যান্ড বাংলাদেশের পর্যটন শিল্প লিখতে যে মনে করো এর সমস্যা একটা লিখলা, তারপরে সমাধান, অ্যান্ড সমস্যা না লিখে আগে সমাধান লিখে পরে যদি সমস্যা লেখো তাহলে মুশকিল না। এই জন্য এই যে সিকোয়েন্সটা, আগে সমস্যা তারপর সমাধান, বিভিন্ন পয়েন্ট আছে যে ভালো দিক, গুরুত্ব, বিভিন্ন রকম বিষয়গুলো আছে আর কি। তোমরা এই বিষয়গুলো সতর্ক হয়ে দেখবে। এখানে মার্ক হলো 20, তোমরা যদি 20টা পয়েন্ট দিতে পারো, 20টা পয়েন্ট দিতে পারো তবে খুবই ভালো। ঠিক আছে, তো বলতে পারো ভাই কোনো বইয়েই তো বিশ্বাস নাই, তুমি 4-5টা বই মিলাই পড়ো, সেখান থেকে পয়েন্টগুলো নিজে সিরিয়ালি করো, করে সুন্দর করে উত্তর দাও আর কি। ঠিক আছে, তো এখানে বাংলাদেশের পর্যটন শিল্প আছে। তারপরে হচ্ছে দেখো বাংলাদেশের পর্যটন শিল্পটা ভালো করে পড়বা। স্বদেশ প্রেম, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন, তারপর দেওয়া আছে শ্রমের মর্যাদা, অধ্যবসায়। প্রথম তিনটা খুব ভালো করে পড়বো আর কি। ঠিক আছে, এরপর দেখো বলছে মানব কল্যাণে বিজ্ঞান, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, এটা অনেক ভালো করে পড়বা। তারপরে হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, এটা একটু পড়বা। আর মাস্ট কোনটা পড়বা? গণতন্ত্র ও বাংলাদেশ আর কি। ঠিক আছে, এইটা পরীক্ষায় আসবেই বলা যায় আর কি। ঠিক আছে, তারপরে বাংলাদেশে নারীর অধিকার, এই যে আমি 11টা রচনা দিলাম, এখান থেকেই দেখবা ইনশাল্লাহ সবই কমন পড়বে আর কি। ঠিক আছে, তো এই যে 2টা পেজ, এখানে একটা পেজ, এখানে 5টা আছে, এবং এখানে তোমার হলো 6টা আছে, মোট 11টা রচনা পড়লে ইনশাল্লাহ রচনাও সুন্দর মতো কমন পড়ে যাবে আর কি। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে প্রথম পত্রের বিষয়গুলা। তার মধ্যে আমি একটু দেখে রাখি যে কে কে কমেন্ট করছো বা কে কে যুক্ত আছো, আমি একটু দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি যে আশিকুর রহমান লিওন যুক্ত আছে, আকাশ কুন্ডু যুক্ত আছে, তানভীর যুক্ত আছে, আরেকজন তানভীর মাহমুদ যুক্ত আছে, তারপরে এমটি মাহবুব যুক্ত আছে, জিম ইসলাম যারা যুক্ত আছে আমাদের সাথে। আমরা এইবার কিন্তু বলছি যে প্রথম পত্রে তোমরা সৃজনশীলে ভালো মার্কস তুলতে পারো না, আবার অনেকে আছো কি এমসিকিউ এ ভালো মার্ক তুলতে পারো না। আমি তোমাদের সেই বিষয়গুলো, সেই দিক নির্দেশনাগুলোও কিন্তু দিয়ে দিব, আমি বের করে রাখি প্রথম পত্রের বিষয়টা আর কি। তো এই যে বাংলা প্রথম পত্র সাজেশন
2025 ব্যাচের জন্য আর কি, ঠিক আছে, যে তোমাদের আমি সুন্দর মতো সব কিছুই বলে দিব আর কি, যে কিভাবে তুমি সৃজনশীল লিখলে ভালো পাবা মার্কস, কিভাবে তুমি পড়লে এমসিকিউটা ভালো করতে পারবা, এই শেষ সময়ে এই অল্প সময়েও কিভাবে তুমি খুব ভালো একটা ফলাফল তৈরি করতে পারবা বাংলা প্রথম পত্রের জন্য। দেখো এইচএসসি 25 যারা আসো, তোমাদের প্রথম পরীক্ষাই হচ্ছে কি বাংলা প্রথম পত্র, সুতরাং বাংলা প্রথম পত্রটা অবশ্যই ভালো দিতে হবে। দেখবা অনেকেই আছে এমসিকিউ যে 15, 16, 20টা কারেক্ট করে এসে বাসায় বসে মন খারাপ করে থাকবা আর কি, ঠিক আছে, সেই মন খারাপটা হবে না, আমি যেভাবে বলবো সেই কথাগুলো শুনলে ইনশাল্লাহ খুব ভালো এক্সাম দিবা। সুতরাং একটু তোমরা যারা এখনো যুক্ত হওনি বা যারা ছুটে গেছিলা তারা একটু যুক্ত হয়ে নাও আর কি, ঠিক আছে। তো এখানে শামসুন নাহার লাবিবা কমেন্ট করেছো যে কয়টা পয়েন্ট দিব স্যার, আমি জানি তুমি রচনার জন্য দিছো, তুমি 20টা পয়েন্ট দিতে পারলে খুবই ভালো হবে আর কি, ঠিক আছে। তো চেষ্টা করবা 22-23টা পয়েন্ট তোমার মনে রাখার জন্য, কারণ 2-3টা পয়েন্ট তুমি পরীক্ষার হলে ভুলে যেতেই পারো আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাকিব যুক্ত আছে আমাদের সাথে। তো যারা এসএসসি 25 আসো এখনো ভালো মতো খেয়াল করনি বা কোনো কারণবশত লাইভ থেকে ছুটে গিয়েছিলে, তারা লাইভে যুক্ত হয়ে নাও। আমি বাংলা প্রথম পত্র সম্পর্কে এখন তোমাদের বলবো আর কি, ঠিক আছে। বাংলা প্রথম পত্রের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে দিব এবং সাজেশনটাও দিয়ে দিব আর কি। আয়েশা সিদ্দিকা, লেট করে আসছো কেন? লেট করে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন তোমাদের শুরু করি আর কি, ঠিক আছে। যে বাংলা প্রথম পত্র সাজেশন 2025 আমি তোমাদের শুরু করছি বাংলা প্রথম পত্র। তো আমরা এর বলে নিই যে আমরা বাংলা দ্বিতীয় পত্র সাজেশন অলরেডি শেষ করে দিয়েছি। যারা এখন যুক্ত হচ্ছ তারা লাইভ শেষ হইলে সেটা আগে তোমরা আবার দেখে নিতে পারবা। এটা জয়কলি একাডেমির জয়কলি পাবলিকেশনের পেজেই ছাড়া থাকবে আর কি, ঠিক আছে। এবার দেখো প্রথমেই বলছি কি, দেখো যে বাংলা প্রথম পত্রের গদ্যে মূলত 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, তার মধ্য থেকে তোমাকে কয়টি লিখতে হবে? কমপক্ষে 2টি লিখতে হবে আর কি, ঠিক আছে। বাংলা প্রথম পত্রের গদ্য অংশের মধ্যে যেগুলা গুরুত্বপূর্ণ আছে, দেখো অপরিচিতা বিলাসী, এখানে এইবার বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে রেনকোটটা আসবেই, এটা বলা যায় আর কি, ঠিক আছে। তো এই 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়াও আমার পথ, মাসে পিসি, মানব কল্যাণ, এগুলোও তোমরা একটু ভালো করে পড়বা আর কি, ঠিক আছে। যে এখন দেখো তারপরে আরেকটা বিষয় তোমাদের আমি দেখাই, সেটা হলো কি যে বাংলা প্রথম পত্রের যে পদ্য অংশ বা কবিতা অংশ থেকে 3টি প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে কমপক্ষে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং নাটক উপন্যাসে একটা একটা করে কমপক্ষে, তাহলে কয়টা হলো 6টা। এবং আরেকটা প্রশ্ন তুমি যেখান থেকে খুশি সেখান থেকেই লিখতে পারবা। তোমরা আবার অনেকে কি করো, বাংলা ওই প্রথম যে 4টা প্রশ্ন থাকে গদ্য থেকে 4টাই লেখো, পরে দেখা যাচ্ছে কবিতা থেকে 3টা লিখি, 7টা লিখি, 12 চলে আসো, এরকম করা যাবে না কিন্তু। তোমাদের মাস্ট গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা, নাটক উপন্যাস থেকে একটা একটা 2টা, মোট 6টা, এবং ইচ্ছা মতো বাকি যে কোনো এক জায়গা থেকে একটা লিখতে হবে। এটা হচ্ছে লেখার সিকোয়েন্স আর কি, ঠিক আছে। এখানে দেখো বিদ্রোহী কবিতা মাস্ট আসবে, দেখবা সব বোর্ডে চলে আসছে এই কবিতা থেকে প্রশ্ন আর কি, ঠিক আছে। এরপরে হলো 18 বছর বয়স, দেখবা ম্যাক্সিমাম জায়গায় চলে আসছে, ম্যাক্সিমাম বোর্ডে ফেব্রুয়ারি 1969, ম্যাক্সিমাম বোর্ডেই দেখবা যে থাকবে। এই ফেব্রুয়ারি 1969 সাথে জুলাই অভ্যুত্থানের অনেকটা মিল আছে, সুতরাং এটাও ভালো করে তোমরা পড়বা আর কি, ঠিক আছে। এছাড়াও তাহারাই পরে মনে এবং সোনার তরী, এগুলোও খুবই গুরুত্বপূর্ণ কবিতা আর কি, ঠিক আছে। সুতরাং তোমরা এই কবিতাগুলো কোনোভাবে মিস করবা না। এখন বিষয় হলো দেখো যে আমি তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম আর কি, ঠিক আছে, যে বাংলা প্রথম পত্রে সৃজনশীল এবং এমসিকিউ এ কিভাবে ভালো করা যায় আর কি, ঠিক আছে। এখন দেখো সৃজনশীল আর হচ্ছে আরেকটা এমসিকিউ। এখন সৃজনশীল তো 70 মার্ক আর এমসিকিউ 30, টোটাল কত?
এই যে 100 মার্কের পরীক্ষা আর কি, ঠিক আছে? তো এই 100 মার্কের পরীক্ষার মধ্যে সৃজনশীলের লেখার টাইমে তোমাদের যে প্রবলেমগুলো হয় আর কি, ঠিক আছে? মনে করো একটা উদ্দীপক দেওয়া আছে, এখন উদ্দীপক দিয়ে গ নাম্বার প্রশ্নে বলছে যে উক্ত উদ্দীপকে তোমার পঠিত উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন গল্পের কোন চরিত্রের মিল আছে, ঠিক আছে? এখন মনে করো দেওয়া আছে যে হলো করিমা একটা মেয়ে, করিমা একটি দরিদ্র পরিবারের মেয়ে, তার বাবার একমাত্র কন্যা, সে যোগ্য বরের অভাবে তার বাবা তাকে বিয়ে দিতে পারছে না। এখন বলল যে এই করিমার সাথে তোমার পঠিত কোন গল্পের সাদৃশ্য রয়েছে। এন্ড তুমি এটা না উত্তর, অনেকে এরকম উত্তর করো যে আমার পঠিত যে গল্পের সাথে করিমার সাদৃশ্য রয়েছে তা নিচে বর্ণনা করা হলো। তো এই যে এইরকম প্রশ্ন যদি উত্তর করো তাহলে হবে না, তোমাকে আগে কানেক্ট করতে হবে যে আমার পঠিত অপরিচিতা গল্পের বিলাসীর সাথে করিমার করিমার চরিত্রের মিল আছে, এন্ড ওইগুলা তোমাকে ব্যাখ্যা করতে হবে আর কি, ঠিক আছে? এই যে বিষয়টা শুরুতে তোমরা কানেক্ট করবা, এর পরবর্তীতে আবার যাও তোমরা উদ্দীপকের গুরুত্ব লিখতে। ভাই উদ্দীপকের গুরুত্ব এত লেখার দরকার নাই তো, উদ্দীপকের গুরুত্ব বেশি লিখবা কেন? তোমার মূল কথা কি? উদ্দীপক তো উদ্দীপকই, তোমার মূল কথা হলো গল্প থেকে বা কবিতা থেকে ভালো করে লিখতে হবে। এবার দেখো কোনো জায়গায় যদি গ নম্বর প্রশ্ন থাকে আর কি, ঠিক আছে? গ নম্বর প্রশ্ন থাকলে 3টা প্যারা দিবা, প্রথমে কানেক্ট করলা, তারপরে মূল কথাগুলো বললা, আর লাস্টে যে কি যেই যে তোমার হলো কি সুতরাং দিয়ে সুন্দর করে উদ্দীপকের সাথে কি মিল আছে বা অমিল আছে এই বিষয়টা লিখবা। এবার ঘ নম্বর প্রশ্ন, ঘ নম্বর প্রশ্নে কি 4টি পার্ট করতে হবে। শুরুতে কানেক্ট করবা, কানেক্ট করে একটু প্যারায় গ্যাপ দিবা, তারপরে আবার একটা প্যারা লিখবা মূল কথাগুলা, তারপরে গয়ে উদ্দীপকের সাথে একটু সাদৃশ্য করবা, আর লাস্টে যে মূল কথাটা বলে দিবা। এইভাবে যদি তোমরা সৃজনশীলগুলো লিখতে পারো তবে খুব সুন্দর মতো মার্কস পাবা। আর যদি কেউ ঢালাও ভাবে লেখো, অনেকে আছে ঢালাও ভাবে লেখো, এই ঢালাও ভাবে লিখলে মার্ক ভালো পাওয়া যায় না। তোমাদের এখানে বাংলা প্রথম পত্রের মধ্যে কিছু কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয় আর কি, ঠিক আছে? সেগুলা তোমাদের একটু ভালো করে পড়তে হবে আর কি। তো এখানে দেখো যে আমি বলে দিছি যে এই যে আমি যেই কবিতা বা গল্পগুলো বলে দিলাম প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা কবিতা বা গদ্যই তোমাদের খুব ভালো করে পড়তে হবে, তবে যেগুলো 3 স্টার দিয়ে দিছিলাম আর কি সেগুলো একটু বেশি ভালো করে পড়বে, এবং আমি তো বলেই দিলাম আর কি, ঠিক আছে? এখন এছাড়াও তোমাদের যে বিষয়গুলা পড়তে হয় আর কি, ঠিক আছে? প্রতিটা কবিতা বা গদ্যের পাঠ পরিচিতি, তারপরে লেখক পরিচিতি খুব ভালো করে পড়তে হবে। এখন দেখো যে পাঠ পরিচিতিটা পড়লে কি হবে, দেখবা যে তুমি গল্পের মূল মেসেজটা পেয়ে যাবা। দেখবা ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে ওই বিষয়গুলাই চাই। বাংলাতে দেখবা তুমি যদি 5টা সৃজনশীল বিভিন্ন প্যাটার্নের ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে দেখবা যে তুমি ওই গল্প থেকে বা ওই কবিতা থেকে যেভাবেই প্রশ্ন দিক তুমি গ ঘ ভালো করে উত্তর করতে পারবে আর কি, ঠিক আছে? তো এই যে বিষয়টা যে লেখক পরিচিতি থেকে প্রতি বছর 2-3টা এমসিকিউ থাকে, পাঠ পরিচিতি থেকে এমসিকিউ থাকে, শব্দার্থ থেকে এমসিকিউ থাকে, এছাড়া তোমরা দেখবা যে লেখকের জন্ম মৃত্যু থেকে প্রতি বছর ইন্টারভিউ প্রশ্ন আসে। তারপরে তোমার হলো কি যে দেখো কোন পুরুষের জবানিতে লেখা হয়েছে, এই যে বিষয়গুলা সাধারণত তোমাদের গল্প কবিতাগুলো অনেকটাই উত্তম পুরুষের জবানিতে লেখা আছে। তারপরেও বুঝবা উত্তম পুরুষকে আমি, মধ্যমকে তুমি, নাম পুরুষ কি সে বা তারা, এই যে জবানিতে লেখা এগুলো। এবার মূল আরো কিছু বিষয় আছে যে দেখবা যে এই গল্পটা বা এই কবিতাটা কোথায় থেকে নেওয়া হয়েছে, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি, ঠিক আছে? এই জিনিসগুলো ভালো করে তোমাদের দেখতে হবে। মোট কথা হলো তোমাদের ভালো যদি পরীক্ষা দিতে চাও আর কি, বাংলা প্রথম পত্রে যদি ভালো পরীক্ষা দিতে চাও, আমি যে গল্প এবং কবিতাগুলো বলে দিলাম এগুলো খুব সুন্দর করে পড়ো। দেখো এখান থেকে আমি আবারও বলছি যে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দের অর্থ, এই 3টা জিনিস যারা ভালো আয়ত্ত করতে পারে তারাই ভালো পরীক্ষা দিতে পারে আর কি, ঠিক আছে? এবং এমসিকিউ যদি ভালো করতে চাও তুমি সুন্দর করে খুঁটে খুঁটে শব্দের অর্থগুলা এবং গল্পগুলা যেগুলো আছে, তোমাদের খুবই তো অল্প গল্প, 7টা গল্প 7টা কবিতা, সেখান থেকে সুন্দর করে একটু পড়ে নাও, গল্পের লাইনগুলো ভালো করে পড়ো, কবিতার লাইনগুলো ভালো করে বুঝে পড়ো, দেখবা যে এখানে 30টা এমসিকিউ এর 30টাও কারেক্ট করা সম্ভব আর কি, ঠিক আছে? তো দেখো আজকে আমরা ক্লাস নিলাম বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাস আর কি, ঠিক আছে? তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে এই ক্লাসটি করলে তাদের সবাইকে কি
ধন্যবাদ। তো এখন দেখো যে তোমাদের কয়েকটা কথা বলতেই হয় আর কি, যে আমরা এদিকে ওদিকে সময় ব্যয় না করে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এইচএসসি, এবং এই এইচএসসি পরীক্ষাগুলো ভালো করে দিতে হবে। এই যে পরীক্ষার সময়গুলো যে আছে, এই সময়গুলো খুব সুন্দর করে কাজে লাগিয়ে ভালো করে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট তৈরি করাই কি আমার মূল উদ্দেশ্য হওয়া উচিত। সুতরাং আউটসাইডে না তাকিয়ে সুন্দর করে তোমার পড়াশোনায় মনোযোগী হয়ে ভালো করে পড়ো। তোমাদের যেটা বললাম, আমি বাংলার সাজেশন নিয়ে যে বিষয়গুলো বললাম, এগুলা যদি ভালো করে পড়তে পারো খুব সুন্দর পরীক্ষা দিতে পারবা। তো এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ভালো পরীক্ষা দাও, তোমাদের জন্য দোয়া রইল। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।